শুরু করছি ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র পার্ট 1। ইলেকট্রোস্ট্যাটিক্সের এই ইলেকট্রিক ফিল্ড থেকেই মেনলি কনসেপচুয়ালি পড়ানো হয়। আগের যে চ্যাপ্টারটা স্থির তড়িৎ সংক্রান্ত, সেই স্থির তড়িৎ সংক্রান্ত চ্যাপ্টার থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না, কিন্তু বেসিক জ্ঞান কনসেপ্ট অফ চার্জ ভালো করে জানতে হবে এবং তলমাত্রিক ঘনত্ব সম্বন্ধেও জানতে হবে। আর এই চ্যাপ্টারে মেন পড়াশোনাগুলো হবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এখানে প্রথম আলোচনাই হচ্ছে কুলম্বস ল। এই কুলম্বস ল সম্বন্ধে প্রথম ধারণা তোমাদের তৈরি হয়েছিল ক্লাস 8-এ। সেখানে খুব বেশি কিছু বলা না থাকলেও তবে বেসিক্যালি কয়েকটা টার্ম তোমরা পড়েছো, সেইগুলো সবই আলোচনা হবে। আর ক্লাস 10-এ চলতড়িৎ বিষয়ে প্রথম টপিকটাই ছিল কুলম্বস ল। যারা পড়াশোনা করেছো ওই সময় তারা কুলম্বস লয় কিছু কিছু জিনিস জানো। তো আমাদের আলোচনাটা শুরু করা যাক। কুলম্বস ল। কুলম্বের সূত্রের আমরা দুটো দিক আলোচনা করব। একটা হচ্ছে স্কেলার ফর্ম আর একটা হচ্ছে ভেক্টর ফর্ম। ক্লিয়ার? তো আমরা প্রথমে স্কেলার ফর্মটা নিয়ে শুরু করি। এটা আমরা প্রত্যেকেই জানি, তবুও আলোচনা হবে। যে কোনো মাধ্যমে দুটি পয়েন্ট চার্জ নেওয়া হলো। পয়েন্ট চার্জ মানে খুব ক্ষুদ্র কণা চার্জ আছে, তার মধ্যে প্রথমটা Q1, দ্বিতীয়টি হলো Q2। এদের মধ্যে একটা সেপারেশন ডিস্টেন্স আছে। এখন এই দুটো কণার মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি হয়। তো হয় আকর্ষণ বল হবে, আকর্ষণ বল ক্রিয়া করবে, নতুবা বিকর্ষণ বল ক্রিয়া করবে। আকর্ষণ বল কখন ক্রিয়া করবে? না, যখন বিষম জাতীয় আধান কাছাকাছি থাকবে। বিষম জাতীয় আধান অর্থাৎ প্লাস একটা মাইনাস যদি হয় তাহলে আকর্ষণ বল কাজ করবে। আর বিকর্ষণ বল কাজ করবে যখন সমজাতীয় আধান পরস্পর কাছাকাছি থাকবে। অর্থাৎ দুটো প্লাস চিহ্ন হলে অর্থাৎ প্লাস আধান হলে অথবা দুটো মাইনাস আধান হলে তখন বিকর্ষণ বল কাজ করবে, আর আকর্ষণ বল কাজ করবে পরস্পরের দিকে। ক্লিয়ার? অর্থাৎ দুটো পয়েন্ট চার্জ কাছাকাছি রাখলে একটা আকর্ষণ বলের উদ্ভব হয়, আর সেই আকর্ষণ বলটাকে বা বিকর্ষণ বলকে বলা হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। যেহেতু আধান সংক্রান্ত ফোর্স, তাই এর নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এখন আমরা জানব হাউ মাচ ফোর্স ক্রিয়েটেড, কত পরিমাণ বল উৎপন্ন হবে, এর ভ্যালু কত সেটা আমরা নির্ণয় করব। আর এর ভ্যালু কত নির্ণয় করতে গিয়ে বিজ্ঞানী কুলম্ব একটা যুগান্তকারী ফর্মুলা আবিষ্কার করেছেন। তো আমরা সেই ফর্মুলাতেই এগোবো। তো আলোচনাটা ধীরে ধীরে আমরা করছি। প্রথমত যে এদের মধ্যে যদি এই যে দুটো আধান Q1, Q2, এদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মান বৃদ্ধি পাবে যদি Q1-এর মানটা ধীরে ধীরে আমরা বাড়াই। 2, যদি Q2-র মানটা বাড়াই, তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা এটাকে একসঙ্গে বলতে পারি F ভ্যারিজাস Q1, Q2। ক্লিয়ার? তো এখানে লক্ষ্য করে দেখো, যদি Q1-এর মানটা আমরা ডাবল করে দিই তাহলে F1-এর মানটা ডাবল হয়ে যাবে। ক্লিয়ার? আবার Q1-এর মানটা যদি আমরা অর্ধেক করে দিই তাহলে F1-এর মানটাও কিন্তু অর্ধেক হয়ে যাবে। ভেবে দেখো, যদি এটা 1 কুলম্ব চার্জ হয়, সেখান থেকে যদি 2 কুলম্ব চার্জ করি তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা বেড়ে যাবে। আবার যদি চার্জের পরিমাণ যদি অর্ধেক করে দিই তাহলে ফোর্সের মানটাও অর্ধেক হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। তো Q1-এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। তো Q1 এবং Q2 উভয়েরই মান
যদি বৃদ্ধি পায় ফোর্সের মান বৃদ্ধি পাবে, আর যদি অর্ধেক অর্ধেক হয়ে যায় তাহলে এফের মান অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এফ ভ্যারিজ অ্যাজ Q1 Q2। এটা গেল 1 নম্বর পয়েন্ট। এবারে 2 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব। এই যে Q1 আর Q2 এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। আর মনে রাখবে Q1 Q2 আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে এই পয়েন্ট চার্জ দুটোর সরলরৈখিক দূরত্বের মধ্যেই, অর্থাৎ সরলরৈখিক বরাবর, সরলরেখা বরাবর কাজ করবে। তো এদের মধ্যে দূরত্ব যদি ক্রমশ বাড়াতে থাকি তাহলে বলের মান কমবে, আর দূরত্ব যদি কমাতে থাকি তাহলে বলের মান ধীরে ধীরে বাড়বে। একটা কথা যে আরের মানটা কিন্তু কম, খুব বেশি মান হলে কিন্তু সেক্ষেত্রে বলের মান এতটাই ক্ষীণ হয়ে যাবে যে আর ধরা যাবে না। তো এখান থেকে আমরা বলতে পারি এ ভ্যারিজ অ্যাজ, অর্থাৎ রেসিপ্রোকাল সম্পর্ক, রিলেশন, এবং সেইটা বলা হচ্ছে এ ভ্যারিজ অ্যাজ 1/r²। যদি দেখা যায় যে আর এর মানটা যদি 2r1 করা হয় তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখা যাবে যে এফের মানটা অর্ধেক হয়ে গেছে। আবার যদি R1-এর মানটা হচ্ছে R1/2 করা হয় সেক্ষেত্রে F1-এর মানটা ডাবল হয়ে গেছে, অর্থাৎ রেসিপ্রোকাল সম্পর্ক। তাহলে 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্টটা যেটা বলা দরকার আছে, সূত্রের মধ্যে বলতে হয়, সেটা হচ্ছে সরলরৈখিক রেখা বরাবর আকর্ষণ বল কাজ করবে, অর্থাৎ আধান দুটির সরলরৈখিক সংযোগ রেখা বরাবর আকর্ষণ বল বিকর্ষণ বল ক্রিয়া করে। তাহলে সাম আপ করলে কী হবে না, দুটি আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান নির্ভর করছে Q1 Q2-র গুণফলের সমানুপাতিক আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইটা হচ্ছে কুলম্বের সূত্র। এখানে ভ্যারিজ অ্যাজ অর্থাৎ সমানুপাতিক চিহ্নটি উঠে গিয়ে একটা কনস্ট্যান্ট আসবে যার নাম দেওয়া হলো K ড্যাশ। অবশ্যই K ড্যাশ দেবে, তার কারণ পরে বলছি। Q1 Q2 /r², যেখানে K ড্যাশ হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ K ড্যাশকে সমানুপাতিক ধ্রুবক বলা যায়। বিশেষ করে যেহেতু এটা কুলম্বের সূত্র তাই একে স্থির তড়িৎ বল ধ্রুবক, কারণ হচ্ছে স্থির তড়িৎ আধান সংক্রান্ত এটা হচ্ছে একটা সূত্র, অথবা কুলম্বের নাম অনুসারে কুলম্ব ধ্রুবক বলা যেতে পারে। তবে যে কোনো একটা লিখতে বললে তোমরা এটা লেখো। ওকে, আচ্ছা। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে এই K ড্যাশ অর্থাৎ সমানুপাতিক ধ্রুবক এই যে মানটা, এটা নির্ভর করে প্রধানত দুটো বিষয়ের উপর, খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর, অর্থাৎ আধান দুটো কোন মাধ্যমে আছে তার উপর নির্ভর করে। আর 2 নম্বর পয়েন্ট নির্ভর করছে ইউনিট সিস্টেমের উপর, অর্থাৎ আমরা CGS বা SI কোন ইউনিটটা ব্যবহার করছি তার উপর নির্ভর করছে। তাহলে ইউনিট সিস্টেম, SI অথবা CGS যে ইউনিটটা ব্যবহার করব তার উপর নির্ভর করে। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি। এখন আমরা দেখব যে এই F = K ড্যাশ Q1 Q2/r² মাধ্যমের প্রকৃতি এবং একই সাথে সাথে ইউনিট সিস্টেমের উপর কিভাবে বিভিন্ন ফর্মুলা হচ্ছে সেটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখাবো। কুলম্বের সূত্র F = K ড্যাশ Q1 Q2/r²। দেখো এখানে একটা চার্ট বানাচ্ছি। এই লাইনে লিখব আমরা ইউনিট সিস্টেম, অর্থাৎ কোন ইউনিটে ব্যবহার করছি। প্রথম হচ্ছে আমি দিচ্ছি SI ইউনিট, আর এখানে লিখছি CGS ইউনিট। ওকে, আচ্ছা। এরপর আমরা এইখানে লিখব মাধ্যমটা এখানে লিখব। আর এই জায়গাটা হচ্ছে প্রথমটা হচ্ছে এখানে যে কনস্ট্যান্টটা আছে সমানুপাতিক ধ্রুবক K ড্যাশ এর মান, এখানেও তাই K ড্যাশ এর মান। আর এখানে লিখব F এর মান, এই যে F, এই F এর মানটা লিখব। প্রথমত যে কোনো
মাধ্যম। তো যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এই কে ড্যাশের একটা স্পেসিফিক মান আছে, সেটার নাম হচ্ছে 4πε। 4πε এইটাকে এইভাবে লেখা হয়। আবার 4π, এবার এপসাইলনকে এপসাইলন নট কে। এই কে ড্যাশটা কিন্তু সমানুপাতিক ধ্রুবক, আর এই কের একটা বিশেষ নাম আছে, তার নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা আমি একটু পরেই এইটা কমপ্লিট হয়ে গেলে ক্লিয়ার করে দেব। এখন জেনে রাখো 1/4πε ইকুয়াল টু 1/4πε নট কে। ঠিক আছে, এপসাইলন মানে হচ্ছে এপসাইলন নট কে। ক্লিয়ার করে দিচ্ছি পরে। এটা গেল যে কোনো মাধ্যমের জন্য কে ড্যাশের মান। সেক্ষেত্রে এফ এর মানটা কী দাঁড়াবে তোমরা নিজেরাই লিখতে পারবে। এই কে ড্যাশের মান মানে এইটা, সেটা এখানে বসিয়ে দাও। 4πε Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার সমান 4πε নট কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবারে আমরা বায়ু মাধ্যমে করব। বায়ুতে এটা হচ্ছে এনি মিডিয়া, আর এটা হচ্ছে বায়ু মাধ্যম। বায়ুতে এয়ার মাধ্যমে কী হবে না, এই কের মানটা 1 হয়ে যাবে। এয়ার মাধ্যমে কের মান 1, এখানে আমি লিখেই দিলাম কের মানটা 1, মানে এই কের মান 1, তার মানে 1/4πε0। তাহলে এফ এর মানটা, এটা হচ্ছে মিডিয়া, এমইডি লিখে রাখলাম, আর এটা হচ্ছে এয়ার, ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা, এবারে আমরা সিজিএস পদ্ধতিতে চলে যাব। মনে রাখবে সিজিএস পদ্ধতিতে খুব সোজা, কে ড্যাশের মান হলো 1/k। তাহলে এফ এর মানটা কী হবে 1/k Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর বায়ু মাধ্যমে কে এর মান 1 বলেছি, তাহলে কী হবে কে ইকুয়াল টু 1। তাহলে এখানে হবে এফ ইকুয়াল টু তাহলে এফ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আশা করি এটা একটা জিস্ট বা সিনপসিস বলতে পারো, যে একই সাথে কে ড্যাশের মান মাধ্যমের প্রকৃতির উপরও নির্ভর করছে এবং ইউনিট সিস্টেমের উপর নির্ভর করছে। পুরো বিষয়টাকে আমি একটা ছকের সাহায্যে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তা কে ড্যাশের মান যে কোনো মাধ্যমে এইটা অথবা এইটা, আর এফের মানটা কে ড্যাশের জায়গায় বসিয়ে দিতে হবে। বায়ু মাধ্যমে কে এর মান হচ্ছে 1, তাহলে এই কে থাকবে না, অর্থাৎ 1/4πε0। এবারে কে ড্যাশের জায়গায় এই মানটা বসিয়ে দিতে হবে। আর সিজিএসে খুব সোজা 1/k কে ড্যাশের মান এবং কের মান 1 বায়ু মাধ্যমে। আশা করি ব্যাপারটা হয়েছে। এরপর আমরা আলোচনা করব এই এপসাইলন নট এবং কে এই বিষয়টার উপর। শব্দটা জেনে রাখো, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, ইংরেজিতে রিলেটিভ পারমিটিভিটি, পরাবৈদ্যুতিক ধ্রুবক যাকে বলা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাকে এপসাইলন আর অথবা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, দুটো মান একই এবং মানেটাও একই। ঠিক আছে, তো এই বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, প্রথমে ইন এয়ার, বাতাসের মধ্যে Q1 এবং Q2 দুটোই আধান আছে এবং সরলরৈখিক দূরত্বের সংযোগ রেখার মধ্যে এরা আকর্ষণ বল কাজ করছে। তাহলে কি দাঁড়াবে, বায়ু মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মান হবে কত, আমরা করছি কিন্তু এসআই পদ্ধতিতে। ঠিক আছে, এসআই পদ্ধতিতেই হচ্ছে জটিলতা আছে, সেটা ক্লিয়ার করো। তো এফ এআর
মানে হচ্ছে 1/4πε0, তুমি চার্ট থেকে বের করে নাও। এই যে বায়ুতে 1/4πε0, তাহলে এখানে 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই r², হয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে মিডিয়া। ইন মিডিয়াতে কি হচ্ছে, মনে করো এখানে আমি অভ্র গুঁড়ো ছড়িয়ে রেখেছি, অভ্র গুঁড়ো ছড়িয়ে রেখেছি। এটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে Q2। তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, বাতাসের মধ্যে কোনো অবস্ট্যাকল নেই, কোনো বাধাজনিত কোনো কণা নেই, তাহলে এরা সহজে আকর্ষণ বিকর্ষণ করতে পারবে। কিন্তু এখানে অভ্র গুঁড়ো আছে বলে কিন্তু অবস্ট্যাকল অর্থাৎ বাধা পাচ্ছে। সেই জন্যে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা হবে, সেটা কি হবে, কম হয়ে যাবে, তাই না কি? তাহলে এফ মিডিয়া ইকুয়াল টু 1/4π, এবং এর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, মাধ্যমে যখন অন্য কোনো মাধ্যম থাকবে তার একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তো সেই মানটা হচ্ছে 1/4πε0 কে, এই টার্মটা চলে আসবে। কারণ যে কোনো মাধ্যমে কে ড্যাশের মান হচ্ছে 1/4πε0 কে। তো এই মানটা আমি বসালাম, আর এটা Q1 এটা Q2 বাই r²। এখন এই দুটোর রেশিও বার করতে হবে। তাহলে এফ এআর ডিভাইডেড বাই এফ মিডিয়া ইকুয়াল টু, মানটা বসিয়ে দাও। দেখো মানটা বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেওয়ার পরে কি দেখা গেল, এটা পুরো কেটে গেল, ইকুয়াল টু এইটা উপরে উঠে যাবে ε0 কে, আর নিচে এপসাইলন অর্থাৎ কে দাঁড়ালো, ঠিক আছে। আচ্ছা, এই যে ε0 কে বাই এপসাইলন, এখন ε0 কে এখানে চলে এসো। এই যে এপসাইলন মানেই হচ্ছে ε0 কে, ওকে। তাহলে ε0 কে আমরা শুধু এপসাইলন লিখতে পারি, আর এটা ε0 রইল, ওকে। আবার এইটা মানে কি কে, তাহলে ইকুয়াল টু হচ্ছে কে। তুমি দেখো এটা কেটে গিয়ে কে হলো। তো এই রিলেশান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইকুয়াল টু এপসাইলন বাই ε0, অর্থাৎ কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা বাই বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতার যে অনুপাত, সেটাকেই বলা হচ্ছে। অর্থাৎ মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসাইলন, আর বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা ε0 অনুপাতকেই বলা হচ্ছে তড়িৎভেদ্যতা। অর্থাৎ বায়ু মাধ্যমের মানটা তো প্রায় খুবই কম, এবং অন্য কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা অনেকটা বেশি, অর্থাৎ কত গুণ বেশি, সেটাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হিসাবে ধরা হয়। এখানে বলা ভালো, সিজিএস পদ্ধতিতে কিন্তু শূন্যস্থানে তড়িৎভেদ্যতার মান 1 হয়েছে, আর পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে তোমার সংখ্যাগত মানের সমান হয়। তো এখানে তড়িৎভেদ্যতার হয়তো একক আছে, এখানে যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটা হচ্ছে দুটি তড়িৎভেদ্যতার এককের অনুপাত, তাই তড়িৎভেদ্যতার কোনো একক নেই। এই পরাবৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎ ডাইলেকট্রিক কনস্ট্যান্টের কোনো একক নেই, কিন্তু তড়িৎভেদ্যতা অর্থাৎ কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতার কিন্তু একক আছে। তো মনে করো অভেদ যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 5.4 হয়, তাহলে তার তড়িৎভেদ্যতা তার ওই 5.4 লিখে তার পাশে এককটা লিখে দিতে হবে। সিজিএসেতে তড়িৎভেদ্যতার একক ESU² পার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে অভ্রের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি 5.4 হয়, তাহলে তড়িৎভেদ্যতার মান হবে 5.4 বলে এই এককটা লিখে দিতে হবে। এখানে একটা সহজ প্রশ্ন, অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কে 5.4 হলে তড়িৎভেদ্যতা কত হবে? তড়িৎভেদ্যতা বলতে গেলে এখানে এপসাইলনকে বোঝাচ্ছে, তাহলে কত হবে? তাহলে অভ্রের তড়িৎভেদ্যতা হবে, এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা বসে যাবে এবং সাথে সাথে এককটা বসবে,
ESU স্কোয়ার পার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? এটা তো গেল সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে একটু বলে দিই। দেখো, এসআই পদ্ধতিতে এপসাইলন এর একক হচ্ছে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। আর আমরা ফর্মুলাটা কি জানি? পরাবৈদ্যুতিক ধ্রুবক ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে আমরা পেতে পারি এপসাইলন মানে হচ্ছে কে ইন্টু এপসাইলন জিরো। আচ্ছা, এখানে একটা এপসাইলন নট বা এপসাইলন জিরো বলা যায়, এপসাইলন নট বলাই ভালো। এর একটা মান আছে, মানটা একটু মুখস্থ রাখতে হবে এবং ভালোভাবে মনে রাখতে হবে। 8.854 ইন্টু 10⁻⁻12। আর এই এককটা তখন লিখে দিতে হবে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এই মানটা কিন্তু একেবারে মুখস্থ চাই, একবারের জন্য মুখস্থ চাই, যখন তখন জানতে চাইলে যেন বলতে পারো। তাহলে ওই যে আগের যে প্রশ্নটা ছিল যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে যদি 5.4 হয় অভ্রের, তাহলে এসআই পদ্ধতিতে এপসাইলনের মান কি হবে? এপসাইলনের মান হবে এই 5.4 গুণিত এই মানটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ 5.4 ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। প্রশ্ন আসতেই পারে। দেখো, আমরা চারটে মোটামুটি নোটেশন শিখেছি চিহ্ন। প্রথমটা হচ্ছে এপসাইলন আর, অর্থাৎ এই এপসাইলন আর মানে হচ্ছে আপেক্ষিক তড়িৎ বেদ্যতা, অর্থাৎ এই এপসাইলন আরটা হচ্ছে কে এর সমান। রিলেটিভ পারমিটিভিটি অথবা বলা হয় কে পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এই দুটো হচ্ছে একই মানে বোঝাচ্ছে। আর এপসাইলন ইকুয়াল টু চরম তড়িৎ ভেদ্যতা, অ্যাবসলিউট পারমিটিভিটি। আর এপসাইলন নট শূন্য মাধ্যমে চরম তড়িৎ ভেদ্যতা, অ্যাবসলিউট পারমিটিভিটি ইন এয়ার। এখন আমরা আলোচনা করব এই এপসাইলন, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, নতুন টার্ম, ক্লাস 10-এ যদিও জেনেছো কিন্তু ডিটেলস জানো না। এর মান এবং মাত্রা একক সম্বন্ধে জানব। প্রথমে চলো আমরা এর একক জানব। কীভাবে বার করব? আমরা জানি এফ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে এপসাইলন নটটা বের করব 4πf ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এদের এককটা কত হবে, তাই তো? লক্ষ্য করে দেখো, এর একক হবে, এটা করছে কুলম স্কোয়ার, তাহলে COU কুলমস তার স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে মিটার স্কোয়ার। আর 4π হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর এফের একক হচ্ছে নিউটন। হয়েছে? তাহলে কি দাঁড়াচ্ছে? কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে এর একক। ওকে, আচ্ছা, এটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে তোমার সিজিএসে কী হবে? সেম, এটা কুলমের পরিবর্তে হবে ESU আধান স্কোয়ার, আর এটা হবে ডাইন পার ডাইন, আর এটা হচ্ছে মিটার মানে কি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমরা এপসাইলন নটের মাত্রা জানব। এপসাইলন নটের মাত্রা নির্ণয় করতে গেলে দেখো, এখানে Q1 Q2 অর্থাৎ কিউর মাত্রা জানবো। আর কিউর মাত্রা কি না IT কিউ, কেননা কিউ ইকুয়াল টু I তোমার T, অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং সময়। তো তড়িৎ প্রবাহের একক হচ্ছে মাত্রা I দিয়েই লেখা হয়, আর টাইমের মাত্রাকে T দিয়ে লেখা হয়। তাহলে দুটো যেহেতু আছে সেই জন্যে ডবল এরকম IT লিখতে হবে। আর নিচে আর স্কোয়ার, তার মানে L স্কোয়ার। আর হচ্ছে এফ আছে, এফের মাত্রাটা আমরা প্রত্যেকেই জানি mL T⁻²। এইটাকে একটু
ঠিকঠাক সাজিয়ে কম্পোস্ট করে নিলে যেটা দাঁড়ায় m⁻⁻1 l⁻³ t⁴ আর I স্কোয়ার, এইটা হচ্ছে এর মাত্রা। ওকে, এরপর আমরা আলোচনা করব এপসাইলন নট এর মান। আগেই বলে দিয়েছিলাম এর মানটা একেবারে মুখস্থ রাখবে, 8.854 ইন্টু 10⁻⁻12। এইটা হচ্ছে ইউনিভার্সাল একটা নাম্বার, এটা চেঞ্জ হয় না, এটা কনস্ট্যান্ট একটা মান। শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এটা একেবারের জন্য মুখস্থ রাখতে হবে, বহু ক্ষেত্রে বহু অঙ্কে এটা লাগবে। আচ্ছা, এখন আমরা একটা টার্ম শিখেছিলাম, সেই টার্মটা হচ্ছে 1/4πε0। খুব গুরুত্বপূর্ণ টার্ম। বায়ু মাধ্যমে তোমার সমানুপাতিক ধ্রুবক 1/4πε0 এর মানটা কত হবে? যদি তোমরা এই মানটা বসাও 4π ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12, তাহলে এর মানটা দাঁড়াবে 9 ইন্টু 10⁻9 এত নিউটন মিটার স্কোয়ার কুলম স্কোয়ার। সরি, এটা মনে হয় মাইনাস হবে, ঠিক আছে? কেননা আমরা এপসাইলনে এখানে যা যা পাওয়ার আছে সেই পাওয়ারগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ নিচে যারা ছিল তারা উপরে এসছে, আর উপরে যে ছিল সে নিচে গেছে। সেই জন্য এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। ওকে, এই হচ্ছে মান। এবারে আমরা যে দুটি আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল কাজ করছে Q1 Q2, আধানের ওপর যে ক্রিয়াশীল বল কাজ করছে F, তো F = 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই r²। এটা হচ্ছে আমরা জানি। তাহলে F এর মানটা কত দাঁড়ালো শেষ অবধি? না, এই যে মানটা আমরা পেয়েছি এই মানটা, অর্থাৎ 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই r²। তো আমরা এই মানটা শেষ অবধি পেলাম। এটা কোথায়? না, বায়ু মাধ্যমে। কারণ মাধ্যমের উপর নির্ভর করে, আর সেই সাথে এটা SI পদ্ধতিতে। F এর মান এইটা, এত নিউটন। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব আধানের স্থির তড়িৎ একক নিয়ে। আধানের স্থির তড়িৎ একক নিয়ে আমরা আলোচনা করছি। SI এককে আমরা জানি F = 1/4πε0 Q1 Q2 বাই r²। এখন যদি Q1 = Q2 = Q ধরা হয়, অর্থাৎ সমপরিমাণ আধান নিয়ে কাজ করি। আচ্ছা, R = যদি 1 মিটার ধরি, আর F এর মান যদি 9 ইন্টু 10⁻9 নিউটন ধরি, ধরি, সব কটাই হচ্ছে ধরি যে করা হয়, আর তাহলে 1/4πε0 এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9। এটা নিউটন, এটা হচ্ছে মিটার স্কোয়ার, এটা পার কুলম। বসালে কি হবে না, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলায় যদি এখানে বসাই, তাহলে 9 ইন্টু 10⁻9 = 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ গুণ কিউ বাই হচ্ছে 1² তাহলে এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 1, বা কিউর মান হচ্ছে ±1। ঠিক আছে, অর্থাৎ কি না, অর্থাৎ দুটি সমপরিমাণ আধানকে, বিন্দু আধানকে 1 মিটার দূরে রাখলে ওদের মধ্যে বিকর্ষণ বলের মান যদি বা আকর্ষণ বলের মান যদি 9 ইন্টু 10⁻9 নিউটন হয়, তাহলে প্রতিটি আধানকে বলা হবে 1 কুলম্ব। সিজিএস পদ্ধতিতে একইভাবে Q1 Q2 কিউ ধরা হলো, আর হচ্ছে 1 সেন্টিমিটার, F 1 ডাইন, অর্থাৎ দুটো বিন্দু আধানকে বায়ু মাধ্যমে যদি 1 সেন্টিমিটার দূরে রাখা হয় এবং 1 ডাইন বল ক্রিয়া করে, তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে Q² মানে 1, অর্থাৎ কিউর মান ±1। অর্থাৎ বায়ু মাধ্যমে সমপরিমাণ দুটি বিন্দু আধানকে যদি 1 সেন্টিমিটার দূরে রাখা হয় এবং এদের মধ্যে যদি 1 ডাইন বল ক্রিয়া করে, তাহলে প্রতিটি বিন্দু আধানের পরিমাণকে বলা হবে 1 ইএসইউ আধান।